একটু ফাঁক দিয়ে যাই এটা আমার ভবিষ্যতের স্বপ্ন করি সর্বনার মামার পুষ্টি পাবো বারোমার পোনা মাছ বাছিয়ে রাখি ভবিষ্যতের স্বপ্ন করি জাতীয় মৎস্য সপ্তাহ 2025 সফল ভাই নিচে তাহলে পাওয়া যায় না যাও ঝুড়ি আর একটা ঝুড়িতে তুলে দাও কাপড় দাও আমাদের মাছ সবচেয়ে বড় বড় মাছ তাই তো বড় মাছ বড়টাই খাইলাম আমরা বড়টা খাইলাম সামনে উপবিষ্ট নানা প্রতিষ্ঠানিক কর্মকর্তারা জেনে ভাইরা মৎস্য চাষিরা সহ আমাদের ছাত্র প্রতিনিধি ভাই সহ উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ভাই সহ সবাইকে বৈষম্য ছাত্র আন্দোলন লালমনিরহাট পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। এই যে আজকে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উপলক্ষে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে সপ্তাহব্যাপী। এই প্রোগ্রামে আমরা আমন্ত্রিত, আমরা আজকে আসলাম, কিছু জানলাম। এই সুযোগটা কিন্তু গত 1 বছরে আমরা পাইনি। আজকে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কারণেই কিন্তু আমাদের এইভাবে বসা। আমরা আজকে ছাত্ররা আপনাদের সামনে আসে কথা বলতে পারছি, এর আগে কিন্তু এই সুযোগ হয়নি। আবার 1-2 বছর পর বা নির্বাচনের পরে সম্ভব হবে কিনা সেটাও অনিশ্চয়তা। যেহেতু আমাদের হচ্ছে জেলা মৎস্য অফিসার স্যার বললেন যে আমাদের প্রায় 28,000 মেট্রিক টন হচ্ছে আমাদের লালমনিরহাট জেলায় মাছ উৎপাদন করা প্রয়োজন। সেখানে সম্ভবত হচ্ছে 13,000 মেট্রিক টন হচ্ছে, প্রায় 15,000 মেট্রিক টন এখনো উৎপাদন হচ্ছে না। আমাদের কিন্তু 28,000 মেট্রিক টন মাছ উৎপাদন করা জরুরি। এখন এই 28,000 মেট্রিক টন মাছ আমরা কিভাবে আমাদের পুরো লালমনিরহাট জেলায় আমরা এটা তো করতে পারবো, সেই বিষয়ে আমার মনে হয় যে স্পেসিফিক ভাবে আমাদের হচ্ছে মৎস্য অফিসার কারণ কিছু কথা বলা জরুরি ছিল। কিভাবে কি করলে বা আপনারা গত বছর তার আগের বছর কত আমাদের বেকার যুবক ভাইদের জন্য যারা কৃষি কাজ করে মৎস্যজীবী ভাই আছে, জেলে পরিষদ আছে, জেলে পরিবার আছে, তারা কিভাবে কাজ করলে আরো আমরা মাছের উৎপাদনটা আরো বৃদ্ধি করতে পারবো।
আমাদের বেকার যুবক ভাইদের জন্য আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, এত বছর দিয়েছেন, সামনে দিচ্ছেন বা এখনো রানিং আছে, এই বিষয়গুলো আমাদের একটু খোলামেলা বললে আমরাও অনুপ্রাণিত হতাম। যেহেতু মৎস্য চাষ নিয়ে তো আমাদের হচ্ছে ওইভাবে প্র্যাকটিক্যালি আমরা ওইভাবে আমাদের ধারণা নাই বা জ্ঞান কম, সেই হিসেবে আপনারা যদি একটু বিশদ আকারে যদি আপনারা বলতেন তাহলে হয়তো বা দেখা যেত যে আমাদের যেসব ছাত্র ভাইরা আছে যারা হচ্ছে বেকার অনার্স করতেছে, অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট করে বেকার পড়ে আছে, হয়তো বা আমরা কয়েকজনকে আপনাদের উপরে পাঠাতাম, আপনারা ভালোভাবে বুঝাই দিতেন কিভাবে কাজ করলে হচ্ছে আরো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ফুলফিল না হলেও যতটুকু করা যায় আমরা যেন এই মৎস্য চাষটা আয়ের পরিমাণটা বাড়াই দিই। আরেকটা বিষয় শুনলাম যে গত বছর, তার আগের বছর এবং এখনো সম্ভবত রাজনৈতিক ব্যক্তিরা হচ্ছে যে পুকুরগুলো লিজ দেওয়া হয়েছিল তারাই সম্ভবত জোর খাটিয়ে পুকুরগুলো নিচ্ছে। আমরা 24শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান থেকে শিখেছি যে আমরা মাথা নোয়াবার মতো জাতি না, ঠিক আছে? কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক ব্যক্তির কাছে আমরা মাথা নোয়াবো না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে প্রকৃত জেলে পরিবার, প্রকৃত মৎস্যজীবী তারাই যেন এই জমি, এই পুকুরগুলো লিজ পায়। আমি আবার রিপিট করছি, আমরা কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক ব্যক্তির কথা বলতেছি না। রক্ত বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 48,93,000 মেট্রিক টন। তার বিপরীতে আমরা বাংলাদেশে মাছ উৎপাদন করেছি 50,18,000 মেট্রিক টন। মাছ চাষ এখন স্বয়ংসম্পূর্ণ হওয়ায় সাধারণ মানুষ স্বল্পমূল্যে মাছ পুষ্টি পাচ্ছে। অন্যদিকে দেশের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাকের পরপরই মৎস্য এবং মৎস্যজাত দ্রব্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশীয় সম্পদ। শুধু তাই নয়, গ্রামীণ জনগোষ্ঠীর শতকরা 80% যোগান দেয় আমাদের এই মৎস্য সেক্টর। যদি আমরা পিছনের দিকে একটু তাকাই, 83-84 সালে আমাদের দেশের মাছ উৎপাদন ছিল মাত্র 7,54,000 মেট্রিক টন। সেটি বেড়ে কিন্তু এখন প্রায় 50,18,000 টনে উন্নীত হয়েছে। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে, আমাদের আগামী 26-27 অর্থ বছরে আমাদের দেশের মাছ উৎপাদন করতে হবে 65 লক্ষ মেট্রিক টন। কারণ আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সর্বশেষ যে পরিসংখ্যান, যে আমাদের HIES ডাটা, আমাদের সেখানে মাছ খাওয়ার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। যেখানে আগে ছিল 60, সেখানে এখন 67.80 গ্রাম আমরা মাছ খাচ্ছি। যার কারণে আমাদের মাছের চাহিদাও যেমন বেড়ে যাচ্ছে, উৎপাদনও বেড়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদের এই মাছ চাষের কিন্তু এখন আর এই সনাতন পদ্ধতি নেই। এটি কিন্তু এখন আমাদের সেমি ইন্টেন্সিভ, আধা নিবিড় বা নিবিড় পদ্ধতিতে চলে যাচ্ছে। যেখানে সনাতন পদ্ধতিতে আমাদের মাছের উৎপাদন হতো 400 থেকে 500 কেজি, কিন্তু যদি আমরা আধা নিবিড় পদ্ধতি চাষ করি, এটি আমাদের প্রায় 6000 কেজি পর্যন্ত আমাদের মাছ উৎপাদন হতে পারে। এবং পাঙ্গাসের ক্ষেত্রে 10 থেকে 12 মেট্রিক টন পর্যন্ত মাছের উৎপাদন। চিংড়ির ক্ষেত্রেও এরকম বৃদ্ধি পেয়েছে। আরো একটি বড় ডাটা হচ্ছে আমাদের যে স্টেট ওয়ার্ল্ড অফ ফিশারিজ ইন অ্যাকুয়াকালচার, এটি 2024 আমাদের যে প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে মাছের যে উৎপাদন, সেটি আমরা বিশ্বে 5ম অবস্থানে অবস্থান করছে। টোটাল সামগ্রিক ইসে তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ কিন্তু 4র্থ অবস্থানে, এবং এশিয়া মহাদেশের ভিতর আমরা 3য় অবস্থানে, এবং মুক্ত জলাশয়ে আমরা মাছ আহরণে 2য়। যদিও এই অঞ্চল ইলিশের নয়, কিন্তু ইলিশ উৎপাদনে বাংলাদেশ একটি রোল মডেল, এবং বিশ্বের যে ইলিশ উৎপাদন হয় তার 83% ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়ে থাকে। আরো আপনারা জেনে খুশি হবেন, আমাদের বে অফ বেঙ্গলের যে 475 প্রজাতির মাছ আছে, এটির কিন্তু আমরা প্রতি বছর আমরা কিন্তু এই স্টক অ্যাসেসমেন্ট, মানে কি পরিমাণ মাছ আছে এর মজুদ ঘনত্ব নির্ণয় করে থাকি। এখান থেকেও কিন্তু আমাদের মাছ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমাদের এই মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে, যেখানে আমাদের অনেকগুলো মাছের, প্রায় 45টি মাছের নতুন করে প্রজনন করা হয়েছে। বিশেষ করে কই, শিং, মাগুর, ভেদা, পলি, চিতল, এই মাছগুলো কিন্তু আমাদের হারিয়ে গেছিল, এগুলো কিন্তু আমরা ফিরে পেয়েছি। আমাদের এই অঞ্চলে কিন্তু এই মাছের যেহেতু মিষ্টি এলাকা, এখানে একটি বিরাট সম্ভাবনা রয়েছে।
আপনারা জানেন আমাদের লালমনিরহাট জেলাও কিন্তু মাছ উৎপাদনে পিছিয়ে নেই, কারণ লালমনিরহাটে মাছ উৎপাদন আমাদের যে ডিমান্ড সেটি হলো প্রায় 28,000 মেট্রিক টন। এই জেলা কিন্তু মাছ উৎপাদনে একটু পিছিয়ে আছে, কারণ আমাদের যা দরকার তার থেকে আমরা প্রায় 1500 মেট্রিক টন, মানে 1500 মেট্রিক টন আমরা মাছ কম উৎপাদন করছি। আজকের এই মাহেন্দ্রক্ষণে আমার দাবি থাকবে এই মৎস্য চাষী ভাইদের প্রতি, আমাদের এই ঘাটতি কিভাবে মিটিয়ে যায়, এই মেটানোর জন্য আমাদের মৎস্য অধিদপ্তর আপনাদের পিছনে আছে। আমরা এই জেলায় মাছ উৎপাদনের জন্য বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়ন করছি, প্রদর্শনী খামার বাস্তবায়ন করছি, হাতে কলমে আমাদের আধুনিক প্রশিক্ষণ প্রদান করছি, আমরা ঋণ বিতরণ করছি, বিভিন্ন জলাশয়ের দেশি মাছের যে পোনা এটি অবমুক্ত করছি। মৎস্য আইন বাস্তবায়নে আমরা মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করছি। একজন বললেন যে বিদ্যুৎ লাগবে মাছের জন্য। আমার দাদারা যখন মাছ চাষ করছে তখন কিন্তু বিদ্যুৎ লাগে নাই, কিন্তু বিদ্যুতের দরকার কি, অন্যভাবে ম্যানেজ করেন, ন্যাচারালি ম্যানেজ করার চেষ্টা করেন। গেল এটা। দ্বিতীয় হচ্ছে ঋণ করার দরকারটা কি। একটা হাদিস বলি, হাদিস না বাস্তব করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় গেছেন, জানাজা দিতে যাওয়ার আগে জিজ্ঞাসা করছেন এই লোকটার ঋণ আছে কি? মানুষজন বলছেন কি আছে, বলে তাহলে আমি জানাজা দেবো না। আপনারা ভাবতে পারেন বিষয়টা, ঋণ কত মারাত্মক খারাপ জিনিস। আপনার একসাথে 5,000 কেজি মাছ উৎপাদনের দরকার কি? আপনার ফ্যামিলিতে মানুষ আছে 4টা, আপনি ঋণ ছাড়া 100 কেজি করেন। ঋণের দিকে দয়া করে যায় না। যেই ফ্যামিলিতে ঋণ আছে ওই ফ্যামিলি কোনো দিন উপরে উঠবে না। সম্প্রতি রাজশাহীর একটা ঘটনা, আমরা পত্রিকার লোকজনকে ধন্যবাদ জানাই। দেখেছেন আপনারা, এক ফ্যামিলির 4 জন এক রাতে মারা গেছে, কারণ ঋণ। নেশা করতো ভদ্রলোক, ঋণ ঠিক করে এর কাছ থেকে আনতো এনে দিত, এর কাছ থেকে আনতো এনে দিত, দিতে দিতে এক পর্যায়ে একদিন রাতের বেলা প্রথমে মারছে ছেলেটাকে, তারপরে মারছে মেয়েটাকে, তারপরে বউটাকে, তারপর নিজে মরছে। এই সেই ঋণ। পরে ওই হাদিসটা শেষ করি, কয়েকজন মিলে ওর ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় দাঁড়াইছেন। এখান থেকে শেখেন না, ঋণের দরকারই নেই। ঋণ নিয়ে যারা মাছ চাষ করতে চান তারা এসব ভুলে যান। একটা অভাবী মানুষ, আপনার এই হাদিস তো সবাই জানেন, অভাবী মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, বলছে তোমার কি আছে? বলে না তুমি ব্যাংকে যাও, বলে না যে প্রতিবেশী তুমি আসো 200 টাকা দাও ব্যবসা করো, বলছে তোমার বাড়িতে কম্বল আছে বাকি আছে ওইটা বেচো, তারপরে তোমার পেটে ক্ষুধা, কিছু খাবার খাও, বাকি লাগিয়ে তুমি কাট কেটে বিক্রি করো। গেল ঋণের বিষয়টা। মানসম্পন্ন মাছের খাদ্যের অভাব বলতেছেন। মানসম্পন্ন মাছের খাবার মাছেই তৈরি করে। প্রকৃতি যদি আপনি করেন, এই রোদালা পুকুর দেন, যে পুকুরে রোদ পড়ে, তার পুকুরের আশপাশে বড় বড় মেহগিনি গাছ লাগাই দিচ্ছেন, পচা পাতা পড়ে মাছ নষ্ট হয়ে যায়। প্রকৃতির হাতেই সবকিছু আছে। আচ্ছা, আর একটা জিনিস বললেন, অনেকেই বললেন খাল খনন। এটা খাল খনন ইনশাল্লাহ হবে। খাল খননের জন্য আমরা যথেষ্ট আগামী বাংলাদেশে খাল খনন হবে। একটা বিষয় বললেন যে জলাশয় প্রকৃত চাষিরা পায় না, এটা একেবারে মিথ্যা কথা। কেন বলি? আমি এক জায়গায় এডিসি জেনারেল ছিলাম, একটা উপজেলায় 6টা জলাশয় সরকারিভাবে লিজ দেওয়া হবে। লিজ দেবে ইউনো, নোটিশ দিছে, সারা বাংলাদেশে পত্রিকায় আসছে। ইউনোর কাছে তারা কেউ আসে না। দেখেন দোষটা কার? খালি তো দোষ আমাদেরই দেন আপনারা, আমাদের কাছে কেউ আসে না। কোথায় গেল? ওই এলাকার এক ভাইয়ের কাছে গেছে। ভাই বলে দিছে, এই ওরে ওইটা দাও, ওরে ওইটা দাও, ওরে ওইটা দাও, ওরে ওইটা দাও। ইউনো বলে দিছে। ইউনো দৌড়ে আসে ডিসি অফিসে, স্যার আমরা কি করব? ডিসিও তো আমার ওই সময় ওই রকমই ছিল, কিচ্ছু করার থাকে না। মারামারি করবো নাকি আপনাদের সাথে? আপনারা আমাদের বিজ্ঞপ্তি দিচ্ছি পত্রিকায়, আপনি আমাদের বরাবর আবেদন করবেন, আপনি ওই ভাইয়ের কাছে কেন গেছেন? দোষটা কার?